ডক্টর। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা। সম্মানিত সুধীবৃন্দ, দুঃখিত, আমরা এই এই নৃত্যটি পরে আমরা আপনাদেরকে সামনে পরিবেশন করব। আমি এই পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি, আমি ওনাকে ওনার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। শুরুতেই আপনাদের সবাইকে আমি শুভ সময় জানাচ্ছি। আর যেহেতু এটা শোকের মাস এবং শক্তির মাস আগস্ট, সেহেতু আমি আমার কথার শুরুতে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, প্রমিত বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা নিবেদন করছি জাতিমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি। শ্রদ্ধা নিবেদন করছি এই বাঙালি জাতির প্রতি, যে বাঙালি জাতি ইতিহাস পূর্বকাল থেকে নানা ধরনের অনুষঙ্গের সমন্বয়ে ব্যক্তিসত্তা, জাতিসত্তা, ব্যক্তিসত্তা, পরিবার সত্তা, গোত্র সত্তা এবং জাতিসত্তার বিবর্তনের মাধ্যমে একটি জাতি রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল এবং সেই জাতি রাষ্ট্রের অভিপ্সাকে সার্বভৌমত্ব দিয়ে একটি আধুনিক জাতি রাষ্ট্রে পরিণত করেছে। এবং এই পরিণত করার মূলে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জাতিমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। সকল মুক্তিযোদ্ধা যারা শহীদ এবং গাজী, যাদের ভিতর এই বাঙালি মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা যারা আমাদের এই মূল জাতিসত্তার অনুপূরক, তাদের প্রতিনিধি ছিলেন, তাদের প্রতি এবং আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনারা আলোচনা শুরু করেছেন এবং তাও মাসব্যাপী। এটা যেমন শোকের মাস, তারপর আমরা বলি শোককে পার হয়ে শক্তিতে পরিণত হওয়ার মাস। কারণ শোক কখনো চিরস্থায়ী হয় না। আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, গোত্র জীবনে, জাতি জীবনে এবং সমগ্র মানব জাতির জীবনেই বারে বারে শোক আসে জন্মের পর, এবং সেই শোককে অতিক্রম করে আমরা অশোকে পরিণত হয়ে যাই। অশোক মানে শুধু সম্রাট অশোক নয়, অশোক মানে শোককে জয় করে সামনে এগিয়ে যাওয়ার শক্তি নিয়ে বীর সত্তায় পরিণত হওয়া, সেটাই হচ্ছে অশোক। একই জিনিস আমরা দেখেছি 15ই আগস্ট 1975-এ একজন ব্যক্তিকে সরিয়ে দিয়ে তাদের ব্যক্তিসত্তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটা পরিবারকে নিশ্চিহ্ন করে একটা পারিবারিক সত্তাকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে। এবং তারপর বৃহত্তর যে বাঙালি গোত্র, যেটা জাতিসত্তায় বিকশিত হয়েছে, যার অনুপূরক সত্তা হিসেবে এখানে অন্তত আপনারা যে 50টি বা তারও অধিক, কিছু অধিক হতে পারে যদি আমরা বৈচিত্র্যকে আরো শনাক্ত করতে পারি, তারা ছিলেন। তাদের অস্তিত্বকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে আমাদের, অন্তত আমার তাই মনে হয়। কারণ আপনারা সকলেই জানেন যে এখানে অন্তত যারা আছে তারা সবাই জানেন, আমি গত 2 দশক ধরে কমপক্ষে এই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ঘুরে বেরিয়েছি, যেখানে আমাদের মূল যে বৃহৎ জাতিসত্তা আছে তা আছে, এবং সেই জাতিসত্তার সঙ্গে সম্মিলিত হয়ে আমাদের অনুপূরক ক্ষুদ্র জাতিসত্তা, আমি বলতে চাই না, ও সম্পূরক যে জাতিসত্তাগুলো আছে তারা সবাই মিলিতভাবে আছে। এবং তাদের ভিতর যে সম্মিলন, বৈচিত্র্যের সম্মিলন, খুব একটা সাধারণ কথা, ইউনিটি ইন ডাইভার্সিটি,
জাতি বৈচিত্র্য এই বিষয়টা আছে, এবং তাকে শনাক্ত করার কাজেই আমি ব্যক্তিগতভাবে, জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক একটি সংস্থার প্রণোদনা নিয়ে একেবারে সিরানিয়া থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত, কিংবা ধরা যাক এই আদমপুর থেকে আরম্ভ করে ধরা যাক পঞ্চগড় পর্যন্ত আমি ঘুরে বেরিয়েছি। এবং আমার যদ্দূর মনে পড়ে প্রতিটি অঞ্চলে আপনারা যে গোত্রের কথা বলছেন, যে জাতিসত্তার কথা বলছেন, ক্ষুদ্র জাতিসত্তার কথা বলছেন, আমি সম্ভবত প্রায় প্রতিটি জাতিসত্তার, ক্ষুদ্র জাতিসত্তা আপনারা বলছেন, আমি বলছি আমাদের বৃহৎ জাতিসত্তার অনুপূরক জাতিসত্তা যেগুলো আছে তাদের গৃহে আমি গিয়েছি। তো এজন্য আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আছে, এবং আমাদের যে জাতিরাষ্ট্র, যে জাতিরাষ্ট্রকে যে আমরা জনক বলি, সেই জনকের মুখের ভিতরে আমি আমার মুখকে দেখি, আমি আপনার মুখকেও দেখি। বিশেষত আমাদের ক্ষুদ্র জাতিসত্তা যারা আছে তাদের মুখের ভিতর যে আকৃতি, যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, সেই নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যটা খুব বেশি ভাবে আছে, এককভাবে নেই, বৈচিত্র্যময় ভাবে আছে। আমি সেখান থেকে সাঁওতাল জাতি নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য আছে। আবার ধরা যাক একইভাবে মান্দি সম্প্রদায়ের, ধরো আমাদের যে থিওফিল নকরেক, তার মুখের ভিতর যে গোলাকার এবং একটা বিশাল বৈশিষ্ট্য আছে, বলিষ্ঠ বৈশিষ্ট্য আছে, সেটা আছে। একইভাবে যে কোনো নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য যা বাংলাদেশে পাওয়া যায় তার একটা সমন্বয় আছে। আবার একই সঙ্গে দেখা যাবে তার পূর্বপুরুষ বহু আগে এই এশীয় মহাদেশের কোনো একটা অঞ্চল থেকে এসেছিল, তাদের বৈশিষ্ট্যগুলো তার দেহ সৌষ্ঠবে আছে। এটি হচ্ছে বিশেষত আমাদের এই এশীয় অঞ্চলের ভিতর ভূমিগত, আবহাওয়াগত, বোধগত, বুদ্ধিগত, উপলব্ধিগত, নৃতাত্ত্বিক এবং আমরা যাকে এথনোগ্রাফিক বলি, মানুষের জন্ম থেকে বেড়ে ওঠার সময় যে ভৌগোলিক প্রভাবগুলো তার উপর পড়ে, যে জমির প্রভাব তার উপর পড়ে, যে নদীর প্রভাব তার উপর পড়ে, যে আকাশের প্রভাব তার উপর পড়ে, তার ফলে বেড়ে ওঠা এই বৈশিষ্ট্যগুলো অন্তত এই বাঙালি জাতিসত্তা যে যার কথা বলছে তার ভিতর বিশেষভাবে বর্তমান। ফলে আমরা আমাদের নৃতাত্ত্বিক এবং সামাজিক, আচরণগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্যে ব্যক্তি, পরিবার ও গোত্রে গিয়ে এক এক ধরনের বৈশিষ্ট্য নিয়ে একটা স্বতন্ত্র সত্তা থাকলেও আমাদের একটা বৃহৎ উন্নীত সত্তা আছে। এই যে স্বতন্ত্র সত্তাটি, এটি শুধু ধরা যাক মান্দি সম্প্রদায়ের সঙ্গে হাজং সম্প্রদায়ের ভিতর যে সাটল সূক্ষ্ম পার্থক্য আছে সেটা নয়, মৈত্রীর সঙ্গে বিষ্ণুপ্রিয়ার মধ্যে যে পার্থক্য আছে সেটা নয়। আপনি দেখবেন বড় মুসলিম সম্প্রদায়ের ভিতর ধরা যাক সৈয়দ বংশের সঙ্গে অন্য কোনো বংশের ভিতর সেই বৈশিষ্ট্যের পার্থক্য আছে। আমি যে অঞ্চল থেকে এসেছি সেই অঞ্চল হচ্ছে দরিয়ানগর। আমি বলি দরিয়ার পাশে গড়ে ওঠে একটা অঞ্চল। আমার মুখের এবং আমার ভাষার বৈশিষ্ট্যের ভিতর যে বৈশিষ্ট্য আছে তার সঙ্গে একেবারে উত্তর প্রান্তে গিয়ে আমি যদি কিশোরগঞ্জে চলে যাই, কিশোরগঞ্জের যে বৈশিষ্ট্য দৈহিক এবং ভাষিক উচ্চারণগত পার্থক্য দেখা যাবে। এই পার্থক্যটা সারা পৃথিবীতে বিদ্যমান। আমরা জানি ভাষিক বৈশিষ্ট্য, যদি বাংলা ভাষার কথা বলি, আমার চট্টগ্রামের বাংলা ভাষা আর নোয়াখালীর বাংলা ভাষা কাছাকাছি হওয়া সত্ত্বেও এক নয়। আবার চট্টগ্রাম থেকে নোয়াখালী পার হয়ে যদি আমি মণিপুরি এলাকা পার হয়ে একটু ঘেঁষে অন্যদিকে কুমিল্লা হয়ে ইয়েতে প্রবেশ করি, সিলেটে প্রবেশ করি, তাহলে সিলেটের যে মুখের ভাষাটি
যার লিপি নাগরী, সেটি কিন্তু বাংলার সঙ্গে ওইভাবে মেলে না, একেবারে হুবহু মেলে না। মেলে, অনেক কিছুই মেলে, অনেক কিছু মেলে না। কি মেলে আর কি মেলে না, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা অত সাটলভাবে, অত সূক্ষ্মভাবে দেখিনি। তবে যেসব পরিবার ও গোত্রের মধ্যে, যেসব জাতির ক্ষুদ্র ক্ষুদ্র অংশের মধ্যে উচ্চারণগত পার্থক্য সত্ত্বেও লিপিবদ্ধকরদের শক্তিটা আছে, অর্থাৎ বর্ণ আছে, তারা বহুদূর এগিয়ে আছে। তারা ওই দলিলীকরণের মাধ্যমে, দলিলীকরণ মানে ডকুমেন্টেশন, লিপিবদ্ধ করার মাধ্যমে তাদের অন্তত আর যাই হোক অভিব্যক্তিকে, ভাষিক অভিব্যক্তিকে তারা বাঁচিয়ে রেখেছে। যেমন আপনাদের ভিতর চাকমা জনগোষ্ঠী যারা আছে, তাদের নিজস্ব লিপি আছে। সেই লিপির একেবারে তাদের নিজের কাছ থেকে হতে পারে, অথবা অন্য কোনো বৃহৎ লিপিকে তারা যুগ যুগ ধরে গ্রহণ করেছে এবং হতে পারে। আবার ধরা যাক মণিপুরের নিজস্ব লিপি আছে, মৈথিদের নিজস্ব লিপি আছে, মান্দিদের নিজস্ব লিপি ছিল, বোধহয় হারিয়ে গেছে। তারপরে আমি যতদূর জানি এই লিপিকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছে। খুমি কিংবা খিয়াংদের উচ্চারিত শব্দ আছে, লিপি আছে না? লিপি নেই। যতদূর সম্ভব, যদি আমার ভুল হয় আপনারা বলবেন, আপনারা আমার চেয়ে ভালো করে জানেন। হাজংদের লিপি আছে কিনা আমি জানি না, কিন্তু তাদের উচ্চারিত ধ্বনিমালা আছে, এবং নিশ্চয়ই সুদূর অতীতে কখনো কখনো কোনো লিপি ছিল। এখন কথা হলো, আপনারা বলছেন তাহলে কি করতে হবে যদি না থাকে? আমরা এখানে যে বৃহৎ জাতিসত্তার যেটা কথা বলছি, বাঙালি, আপনারা কিন্তু বৃহৎ জাতিসত্তার, সেই বাঙালি জাতিসত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে জন্য আমি বলছি অনুপূরক জাতিসত্তা। একটা বৃহৎ জাতিসত্তার সঙ্গে অনুপূরক জাতিসত্তা থাকে, সে তাদেরকে এথনিক সোসাইটি বলা যেতে পারে, ক্ষুদ্র জাতিসত্তা বলা যেতে পারে, আবার অন্য কিছু বলা যেতে পারে। আমি কিন্তু উপজাতিসত্তা, উপজাতি কথাটির সঙ্গে আমি মোটেই এক নই। পৃথিবীতে উপ বলতে কিছুই নেই। আমার আকার বড়, আরেকজন আকার ছোট, এই হতে পারে। আমি যে খিয়াং বা খুমির কথা বলছি, আপনারা জানেন তারা প্রায় এক্সটিংক্ট, মানে যাদের অস্তিত্বই নেই। ওখানে 13টা জাতিসত্তা ছিল বলে জানতাম আমরা, এখন কিন্তু 11টার অস্তিত্ব পাওয়া যায়। আর 2টা কোথায় গেল জানি না। আবার কোনো কোনো সত্তা একটু বড় আছে, যেমন ত্রিপুরা জাতিসত্তা, ওটা বাংলাদেশেও আছে, ভারতবর্ষেও আছে। কিংবা জাতিসত্তা, মণিপুরি জাতিসত্তা বিভক্ত হয়ে আছে, 2 দেশে বিভক্ত হয়ে আছে। এবং মণিপুরি জাতিসত্তা বলা যেতে পারে এক ধরনের বৃহৎ জাতিসত্তাও। কিন্তু আমাদের এখানে এসে এই জাতিসত্তা একটা খণ্ডিত হয়ে গেছে, এবং তার ভিতরে 2টা রূপ আছে আমরা দেখতে পাচ্ছি। 2টা রূপের ভিতরে আমরা 3টা রূপ দেখতে পাচ্ছি এই জাতিসত্তার ভিতরে। ইয়ে আছে, পাঙ্গালো আছে, মৈথি আছে, সেরাম আমার চেয়ে অনেক ভালো জানেন, হেমন্ত বাবু উপস্থিত, তিনি আমার চেয়ে ভালো জানেন। পাঙ্গালো আছে, পাঙ্গালের সংখ্যা হয়তো কম। যাই হোক, আমি বলছি এই কারণে যে আমাদের যে এই বিভিন্নতা, এই বিভিন্নতা কিন্তু আমাদের ঐক্যের ক্ষেত্রে কোনো ভাবেই বাধা হতে পারে না। যদি বৈশ্বিক প্রেক্ষাপটের দিকে আমরা তাকাই, পৃথিবীতে এখন কালচারাল ডাইভার্সিটি কনভেনশন প্রচলিত আছে। 2005 সালে কালচারাল ডাইভার্সিটি কনভেনশন ইউনেস্কোতে এটা গৃহীত হয়েছিল। আমার সৌভাগ্য ছিল সেই সময় বাংলাদেশের এক্সপার্ট প্রতিনিধি হিসাবে আমি সেখানে উপস্থিত ছিলাম, এবং তখন এর সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম, এবং বাংলাদেশের পক্ষ থেকে এটিকে আমি গ্রহণ করেছিলাম। যখন দেখছি যে আমি যদি এই কালচারাল ডাইভার্সিটিকে গ্রহণ করি, তাহলে ধরা যাক অন্যদিকে এগিয়ে থাকা ফরাসি যে জাতি সোসাইটি, বা ইংলিশ যে সোসাইটি, কিংবা ধরা যাক যে অস্ট্রেলিয়ার যে তাদের সঙ্গে আমি একরৈখিকভাবে একটি মালায় আমরা গেঁথে যাই। যেমন বাংলাদেশের ভিতর এই মালার ভিতরে বাঙালি যে সূত্রমালা, সেই বাঙালির সূত্র আরো 50 বলি, 55 বলি, 50-এর অধিক, আমি নিশ্চিত এটা 50-এর অধিক। অন্তত আমি যে শনাক্তকরণ করেছিলাম তাতে তার চেয়ে বেশি আমি পেয়েছিলাম। তো এদেরকে সবাইকে নিয়ে যেমন বাঙালি জাতিসত্তা, ঠিক তেমনি ভাবে আমি যদি মানব জাতিসত্তাকে এক জাতিসত্তা হিসেবে দেখতে চাই, তাহলে এই বৈচিত্র্য সত্ত্বেও আমাদের সবগুলো জাতিকে এক জায়গায় নিয়ে আসতে হবে।
যদি বাঙালি জাতি ইংরেজ জাতির সঙ্গে, ইংরেজ জাতি যদি ফরাসি জাতির সঙ্গে, ফরাসি জাতি যদি কিউবান জাতির সত্তার সঙ্গে এইভাবে মিলিত না হয়, তাহলে আমাদের স্বাতন্ত্র্য পর ঐক্য থাকে না। আর ঐক্য থাকলেও স্বাতন্ত্র, তাহলে ঐক্য তখনই থাকবে যখন স্বাতন্ত্র্য থাকবে। আমি তো আমার বাংলাদেশেই ধরা যাক পাহাড়ি অঞ্চলে না গিয়ে সমতল অঞ্চলে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি হেঁটে যাই, তখনই তো দেখতে পাই আমার ভাষা 5 মাইল অন্তর অন্তর পাল্টে যাচ্ছে। যেমন আমি ইয়েতে যখন বাড়িতে ছিলাম, আমার দাদি বলতো মুই, আর একটু যখন এগিয়ে গেলাম 5 মাইল উত্তরে গিয়ে চিরিঙ্গে পার হয়ে গেলাম, তখন দেখা গেল আই চারগাইয়া, অর্থাৎ মুই আর আমি এই পার্থে চলে গেছে। অনে খড়ে জন দে, অনে মানে আপনি, তো এই অনে পাল্টে যাচ্ছে। ফলে এই বিভিন্নতা সত্ত্বেও আমাদের ঐক্যটাকে আমাকে বিশেষভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই জিনিসটা আমরা গ্রহণ করেছিলাম। আমি আমার একটি কবিতায় মুজিবের মুখ এই কথা বলতে গিয়ে, মুজিবের মুখ মানে বাঙালির মুখ, এই কথা বলেছিলাম। মুজিবের মুখ মানে চাষি আদিবাসী, পাহাড়ি ও সমতলে মানুষের হাসি, মুজিবের মুখ জোড়া স্বাধীনতা আঁকা, মুজিবের মুখে সব গোত্র পতাকা। অর্থাৎ আমরা যাকে একত্বের চিন্তায় নিয়ে এসেছি বাঙালি জাতির জন্য, স্বাধীন সার্বভৌম জাতিসত্তার জন্য, যে বাঙালি সত্তা যদি জাতিসত্তায় যদি স্বাধীনতা না পেত, তাহলে আমিও এই জাতিসত্তার বৃহৎ অংশের ইয়ে হয়েও আমি স্বাধীন হতে পারতাম না, বা ক্ষুদ্র জাতিসত্তার যারা আপনারা আছেন তারাও স্বাধীনতা পেতেন না। এবং আপনার পাওয়া যে জরুরি, এই জন্য আমি জানি আপনারা মান্দি সমাজ থেকে, সব সমাজ থেকে, ক্ষুদ্র জাতিসত্তা বলে যাদেরকে বলা হচ্ছে, আপনারা সবাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন। যুদ্ধ করার মূল কারণ হলো আমরা সবাই স্বাধীনতা যিনি ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি, তার মুখে আমরা সব বাঙালির মুখের যে বিভিন্নতা, সব মুখের বিভিন্নতা দেখেছি। বাঙালির যে ইচ্ছা, তার যে অভিপ্সা, তার প্রতিফলন দেখেছি। ফলে এই জাতিসত্তাকে একটি বিভিন্ন ক্ষুদ্র, বৃহৎ, মাঝারি এই উপকরণের, জাতীয় উপকরণের, জাতিসত্তার বৈচিত্র্যময় উপকরণের সমন্বয় হিসেবেই আমরা দেখতে পারি। যদি তাহলে দেখি, তাহলে আমরা বলবো এই জাতিসত্তার মিলনের সূত্র হচ্ছে নকশিকাঁথা, বাঙালিদের পক্ষ থেকে যদি বলি, অথবা যদি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের ইয়ে থেকে বলি, সেখানকার যদি ক্যাটালগকে বলি, তাহলে আলাম, আমি উদাহরণ দিচ্ছি কয়েকটা। অথবা যদি আমি উত্তরাঞ্চলের যে জাতিসত্তাগুলো আছে তাদের নকশার কথা বলি, তাহলে এটা ওয়াকসুক সকা। আমি ঠিক মতো বলতে পারলাম কিন্তু জানি না, কিন্তু আমি জানি, আমি এটা দেখেছি। একইভাবে এই যে নকশা, আমাদের ম্যাপটা কিন্তু বাংলাদেশের এই যে ম্যাপটা, যে ম্যাপটার দিকে তাকালে আপনারা দেখবেন একটা পাখি যেন উড়ে যাচ্ছে। সেই পাখির ভিতর আমরা আমাদের প্রত্যেকের যে ইয়েগুলো, সত্তাগুলো নিয়ে এসছি, এক একটা নকশা। সেই নকশার সম্বন্ধে আমরা এখানে আছি। এবং যে কোনো প্রকারেই হোক, আমাদের এই নকশাগুলোকে এক রেখে আমাদের এই উড়ে যাওয়া পাখির নকশাটাকেও ধারণ করতে হবে। এটাই কিন্তু আমাদের উড়ে যাওয়ার শক্তি। এবং তাহলে কি করতে হবে সেটা যথার্থই আপনারা বলেছেন। এই 1 মাসে কিংবা এই 1 দশকে যখন আমাদের এই সত্তাগুলোর কথা বলা হবে 1 দশক জুড়ে, তখন আমাদেরকে মূলত যে কথাটা বলতে হবে, আমরা যতই বৃহৎ জাতিসত্তার কথা বলি, যতই বৃহত্তম জাতিসত্তা মানে মানব জাতিসত্তার কথা বলি না কেন, আমরা যে পরিমাণে যে ঘরে জন্মগ্রহণ করেছি, যে পিতামাতার ঘরে, এবং তার জন্মগ্রহণ করার পর যে কথা শুনেছি, যে উচ্চারণ করেছি, যে সাংস্কৃতিক অভিব্যক্তি দেখেছি, সবটাকে আমাকে ধারণ করতেই হবে। আমাকে আমার ওয়াঙ্গালাকে বজায় রাখতে হবে। বিবর্তিত হয়ে তাতারা রাবুকাকে ছেড়ে ওয়াঙ্গালা হয়তো চলে গেছে খ্রিস্টের আশ্রয়ে, হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিংবা আমার লাইহারা ওবাকে আমাকে দেখতে হবে, কিংবা আমার ঈদকে আমার দেখতে হবে, কিংবা আমার পূজা পার্বণ দুর্গাকে আমার দেখতে হবে। সবাইকে নিয়েই আমাকে এক জায়গায় থাকতে হবে, কাউকে আমি হারাতে পারবো না। তাতারা রাবুকা আমি তাকে ধর্মীয় ইয়ে হিসেবে আজকে গ্রহণ না করলেও,
তিনিই যে আমার ঐতিহ্য, আমার বিশ্বাসের শুরু, এই কথাটি আমি তো বলতে পারি না। আমি যতই ইংরেজি ভাষা গ্রহণ করি না কেন, যতই সমুন্নত হই না কেন ইউরোপিয়ান ঐতিহ্যে, আমরা যারা এখনো আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশে বসবাস করি, আমি তো আমার সেই বনময়, সবুজময় সর্বপ্রাণবাদকে হারাতে পারবো না। ফলে আমাকে নিজেকেই রক্ষা করতে হবে। রক্ষা করার ক্ষেত্রে আপনারা বলেছেন যে যারা এ পর্যন্ত এক্সটিংক্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, কিছুই হারায়নি, পৃথিবীতে কোনো কিছুই হারায় না, সব কিছু আমাদের স্মৃতির ভিতর থাকে। মেমোরি এক্সিস্টেন্স অফ এভরিথিং, আমরা জানি এটা। মেমোরি এক্সিস্টেন্স হারাতে কমপক্ষে 500 বছর লাগে। 500 বছর যদি অতিক্রান্ত হয়, তারপরে যদি কোনো জাতির অস্তিত্ব পাওয়া না যায়, তখন ওই বলা যেতে পারে যে হ্যাঁ, আমরা একটু দূরে চলে গেছি। 500 বছরের ভিতরে, যে জন্য ইউনেস্কোতে বলা হয় একটি জাতিসত্তা, বিশেষ করে ক্ষুদ্র জাতিসত্তার অস্তিত্ব, মেমোরি অন্তত 500 বছর টিকে থাকে। যদি 500 বছর টিকেই থাকে, আমি তাহলে আমার স্মৃতি থেকে সেটাকে উদ্ধার করতে পারবো। এবং স্মৃতি থেকে উদ্ধার করতে গেলে প্রথমে যেটা উদ্ধার করা উচিত, যে হারিয়ে যাওয়া ভাষার যে স্মৃতি মানে তার, আমি বলবো তার যে অক্ষরগুলো, সে অক্ষরগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারি। যদি কোনো এই অক্ষরগুলো না থাকে, তাহলে পাশে যে অক্ষরগুলো আছে, প্রচলিত অক্ষর, দুইটা অক্ষর আছে, একটা হলো জাতীয় অক্ষর আর একটা হলো আন্তর্জাতিক অক্ষর। আমার কাছে জাতীয় অক্ষর হচ্ছে বাংলা, যার ভিতর ক্ষুদ্র আর বৃহত্তর না, ক্ষুদ্র আর ক্ষুদ্র চেয়ে একটু বড়, এই জাতিসত্তা যুক্ত হয়ে বৃহৎ জাতিসত্তা হয়েছে। বৃহৎ জাতিসত্তার নাম বাঙালি, এবং অনুপূরক জাতিসত্তার অনেকগুলো, তার ভিতরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব আছে ধর্মীয় দিক থেকে। আর কর্মীয় দিক থেকে আছে জেলে, জোলা, তাঁতি থেকে আরম্ভ করে জুম চাষি থেকে আরম্ভ করে অনেক কিছু। আর তাদের বিশ্বাসের দিক থেকে তো আছেই। যদি না থাকে, আমি যেটা বলছি, আমার সাজেশন হচ্ছে, আপনারা যেহেতু আমার কাছ থেকে সাজেশন চেয়েছেন, সেটা বলবো, প্রথমেই আমাদের অবলম্বন হবে বাংলা অক্ষরগুলোকে ধারণ করা, অথবা বাংলা অক্ষরের অনুকরণে আরেকটি, আপনার নিজের যে অক্ষরগুলো প্রয়োজন সে অক্ষরগুলো করা। আপনার বাংলা অক্ষরের যে বিবর্তন যদি দেখেন, সেটা এখানেও তাই দেখবেন। আগে প্রাকৃত যে অক্ষরগুলো ছিল, সে অক্ষরগুলো আজকের বাংলা অক্ষরের হুবহু তা নয়, কিন্তু পরিণত পর্বে আমরা এই অক্ষরটা পেয়েছি। ফলে এটা, আর যদি মনে করেন যে না, এরপরে আমি কিন্তু অক্ষর নেব না, আমি আন্তর্জাতিক অক্ষর নেব, তাহলে ইংরেজি তো আমাদের কাছে এখন কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমার যতদূর মনে পড়ে, আমি নাম বলতে একটু দ্বিধা করছি, কারণ আমি স্পষ্ট জানি না, পার্বত্য চট্টগ্রামের একটি সমাজ, যে ক্ষুদ্র জাতিসত্তা, একটি জাতিসত্তা, ক্ষুদ্র না, একটা জাতিসত্তা, যারা প্রায় সবাই ইংরেজি ভাষাকে গ্রহণ করেছে, তারা ইংরেজি অক্ষরকে গ্রহণ করেছে, এবং নিজেদের ভাষা যখন, নিজেদের শব্দাবলী যখন লেখে, তখন ওই ইংরেজি হরফেই লেখে, রোমান হরফে লেখে। রোমান হরফ সারা পৃথিবীব্যাপী অনেক জাতিসত্তাই গ্রহণ করেছে, কাজে তাকে গ্রহণ করতে আমরা পারি। একই সঙ্গে আমি বলবো যে বাংলা অক্ষরগুলোকে আমরা গ্রহণ করতে পারি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা নিজেরা যদি অতীতের কোনো ঐতিহ্য না থাকলেও একটা ভাষা তৈরি করতে পারেন, যেটা মূল জাতিসত্তা, ওই জাতিসত্তার যিনি নবায়ন করেছেন হাল আমলে, আমি নামটা বলে গেলাম, তাকে নিয়ে আমার দীর্ঘ কবিতা আছে। তিনি যেমন অক্ষর তৈরি করেছেন, আপনারা নিজেরা অক্ষর তৈরি করতে পারেন। অক্ষর তৈরি করা এমন কোনো ব্যাপার না, যেহেতু বাংলা আছে, আমার ইংরেজি আছে, আমার কাছে আরবি না হোক, তো এই দুইটা অক্ষর যেহেতু আছে, আমি অক্ষর তৈরি করতে পারি। অক্ষর তৈরি করা এমন কোনো কঠিন ব্যাপার নয়। তো এই ইনোভেটিভ কাজগুলো করতে হবে। আরেকটা কাজ আমি বলবো, বিশেষ করে ভাষার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য এটা জরুরি। আমি পার্বত্য চট্টগ্রামের 11টি যে আছে, তাদের, আমাদের যে এথনিক সোসাইটি আছে, তাদের সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে শনাক্ত করার চেষ্টা করেছি বেশ আগে থেকে, এবং গত 2 বছর আগে থেকেও
কপিরাইটের অধীনে একটা ছোট্ট প্রকল্প নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। কাজটা সম্পন্ন হয়েছে। তখনও আমরা শনাক্ত করার চেষ্টা করেছি। আমরা জানি তখন যে অনেকগুলো নৃত্য যেগুলো নামে ছিল, কিন্তু কিভাবে এটা এগুলোকে প্রচলিত ছিল তাকে কিভাবে পুনর্জীবন করা হয়েছে। আমাদের অনেকগুলো বাঁশি ছিল, যে অনেকগুলো বাঁশি হারিয়ে গেছে। একই বাঁশিতে অনেকগুলো মুখওয়ালা যে বাঁশিটা ম্রো বাঁশি বলে আমরা বলি, আমার ভুল উচ্চারণ, তিং তিং ফ্লা, সেটা আছে এবং সেটার আরো বহু বৈচিত্র্যময় উদ্ভাসন হতে পারে। এবং আদিতে কি ছিল সেটা আমরা অনেকেই এখন হয়তো জানি না, কিন্তু সেটা উদ্ভাবন করা যেতে পারে। একইভাবে আমাদের বাঙালি জাতিসত্তার ভিতরে হুদমার গান বলে একটা নৃত্য ছিল মহিলাদের, প্রায় বস্ত্রহীন নৃত্য। বিশেষ করে হুদমা মানে এটা মেঘের গান, মেঘ দেবীর কাছ থেকে গান। যখন হতো, খরা আসতো উত্তরবঙ্গে, তখন এই খরার সময় বৃষ্টি আনার জন্য। এটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এই আমাদের যে বাঙালি জাতিসত্তার ঐতিহ্য থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সেটা যেহেতু আমরা জানি, এটাকে তৈরি করা যেতে পারে একটা ঘের দেয়া আঙ্গিনার ভিতর, উঠানের ভিতর সব মানুষকে, পুরুষদেরকে বের করে দিয়ে নারীদেরকে রেখে তারা নাচবে, নৃত্য করবে এবং দেবতার কাছে বলবে বা আকাশের কাছে বলবে বা আল্লাহর কাছে বলবে কিংবা ঈশ্বরের কাছে বলবে, আমাকে বৃষ্টি দাও। বৃষ্টি দেওয়ার জন্য নৃত্য করবে এবং সেটাতে অন্য ধরনের একটা এই ধরনের অনেক জিনিস আপনাদের ভিতরেও আছে। কাজেই শুধু ভাষিক প্রকরণ নয়, শুধুমাত্র অক্ষর নয়, অক্ষরের পাশাপাশি আপনি এই ধরনের দেহের যে আন্দোলনগত যে বিষয়গুলো, সেগুলোকে আপনারা ফিরিয়ে আনতে পারেন। আপনাদের গীত আছে, সেই গীতগুলোকে ফিরিয়ে আনতে পারেন। আপনাদের কি আছে আমি বলবো, আপনাদের বিশেষ করে হস্তশিল্প আছে, যে হস্তশিল্পগুলো অনেকভাবে বিভক্ত। কোনো কোনো হস্তশিল্প শুধু মাটির, কোনো কোনো হস্তশিল্প বাঁশের, কোনো কোনো হস্তশিল্প ধাতুর, সেগুলো বৈচিত্র্যময়। আমি মৈত্রী অঞ্চলে দেখেছি তাদের হামম তনুবাবু তার পিতার নামে যে জাদুঘরটি প্রতিষ্ঠা করেছে, যাতে ওই মণিপুরী মৈত্রীদের বিভিন্ন অলংকার থেকে কৃষি যন্ত্রপাতি সবগুলো অনেকগুলো সংরক্ষিত আছে। 100-র উপরে বৈশিষ্ট্য সম্পর্ক আছে, আছে বোধ হয়। এগুলোকে প্রোটেকশন দেয়া, সুরক্ষা দেওয়ার জন্য করা হয়েছে 2008 সালে সম্ভবত, বা 6, 7, 8 এই সময় যখন আমি ওই অঞ্চলে কাজ করা হয়েছে। এই ধরনের একেবারে শুধুমাত্র উপজাতীয় কালচারাল একাডেমি নয়, আমি বলবো একেবারে গোত্রীয় কমিউনিটি মিউজিয়াম, সমাজ যে কমিউনিটি আছে, সমাজ মিউজিয়াম, প্রত্যেকটা গোত্রীয় অঞ্চলে এই সমাজ মিউজিয়াম প্রতিষ্ঠা করে টেনজিবল ইনটেনজিবল, মূর্ত বিমূর্ত, অর্থাৎ অধিকাংশ মূর্তই হবে, আপনারা দেখবেন সেগুলো লোকশিল্প, মানে মূর্ত লোকশিল্প, অর্থাৎ হস্তশিল্পের মতো, অথবা কৃষি উপকরণের মতো, অথবা মৎস্য শিকারের উপকরণের মতো এগুলো। আর এর বাইরে যেটা আছে, হয় ভাষা, না হয় গীত, না হয় গান, না হয় কবিতা, না হয় সৃষ্টিশীলতা। এই যে কবিতা সৃষ্টিশীলতার কথা যখন বলছি, এইটা হচ্ছে আপনাদের বাঙালিদের মধ্যে যে অনুপূরক জাতিসত্তা আপনারা আছেন, আপনাদেরও প্রত্যেকেরই নিজেদের একটা সাংস্কৃতিক কি বলে সৃষ্টিশীলতা আছে। সেই সৃষ্টিশীলতা রক্ষা করতে হবে, এবং সৃষ্টিশীলতা রক্ষা করতে হলে প্রথম উচিত হচ্ছে আপনার ভাষাকে জাগ্রত রাখা, ভাষাকে একেবারে অক্ষর দিয়ে জাগ্রত রাখা, তারপর বাংলার সঙ্গে যুক্ত হওয়া। যদি আপনারা যে কাজটি করছেন সেই কাজটি যদি আপনারা করেন, তাহলে আপনাদেরকে সুরক্ষা দেবে এবং অনুপ্রেরণা দেবে অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, আন্তর্জাতিক স্তরে। আর যদি দেশীয় স্তরে দিতে হয়, বাংলাদেশের স্তরে, জাতীয় স্তরে, তাহলে আমি মনে করি এই সুরক্ষা দেওয়ার প্রধান মুখ্য প্রতিষ্ঠান বাংলা একাডেমি। ঘটনাক্রমে আমি এই একাডেমিতে বর্তমানে কাজ করছি। আমি যেহেতু গত 2 দশক ধরে এই কাজটি সারা বাংলাদেশ জুড়ে করে আসছি, এবং
আমার সঙ্গে সম্পর্ক আছে অন্তত আন্তর্জাতিক মহলের। আইডেন্টিফিকেশন, ভ্যালুয়েশন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি, প্রোটেকশন অফ ট্রেডিশনাল কালচারাল এক্সপ্রেশনস অফ বাংলাদেশ বলে এই কাজটি আমি করেছি। এবং এই কাজের ভিতর শুধুমাত্র যে নান্দনিক সুরক্ষা আছে তা না, এই কাজের ভিতর অর্থনৈতিক সুরক্ষাও আছে, ইকোনমিক ভ্যালুয়েশন আছে। সেই কাজটিও আমি করেছি। সেই আপনারা যদি আগ্রহী হন, আগ্রহী তো হবেনই, অবশ্যই হবেন। আমি আমার সময় সীমিতভাবে হলেও যথাসম্ভব আমি আপনাদেরকে এই সহায়তাটা দিতে অন্তত প্রস্তুত আছি। এবং আপনাদের সহায়তা আশা করি আমরা মোটামুটিভাবে একটা সফলতা লাভ করব। আপনাদের এই জলসায়, আপনাদের এই আসরে, আপনাদের এই অন্তর্জালে আমি বলতে পারি আমি অন্তর দিয়ে আমি আপনাদের সঙ্গে যুক্ত হব এবং আপনাদের অন্তরও আমার সঙ্গে যুক্ত হবে। ফলে not a little soul, not a national soul, we will grow into a universal soul if we are cooperative and positive in our attempt. দেখি আন্তর্জাতিক ভাষায় কথাটা বললাম এই জন্য, থেকে জাতি, জাতি থেকে আন্তর্জাতিকতা। আসুন আমরা সেভাবেই আমাদের নদীর মতো বহমান হয়ে আমাদের বঙ্গোপসাগর থেকে প্রশান্ত মহাসাগর, সব সাগরে মিলিত হই এবং এইভাবে গিরিচূড়া আর তরঙ্গচূড়া যেন এক হয়ে যায়। কবিতার ভঙ্গিতে কথাগুলো বললাম শেষ দিকে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জাতিসত্তার কবি, গণমানুষের কবি, এবং আমরা দীর্ঘ বছর পরে আমরা আদিবাসী জাতি বলি। আমাদের আজকের প্রধান অতিথির কথায় অনুপূরক জাতিসত্তা, এই অনুপূরক জাতিসত্তা, তাদের অস্তিত্ব, তাদের স্বকীয়তা, তাদের সংস্কৃতি, তাদের ভাষা, বৈচিত্র্যতা, সবগুলো বিষয়ে যে ওনার অন্তরের মধ্যে, ওনার ব্যক্তি সত্তার মধ্যে, ওনার জ্ঞান সীমার মধ্যে যে তিনি ধারণ করেন, সে কথাগুলোই, সে আশার বাণীগুলোই কিন্তু ওনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা খুঁজে পাই। আমরা তার অবয়বের মধ্যে আমাদের জাতিসত্তার, আমাদের অনুপূরক জাতিসত্তার অস্তিত্বের স্পন্দন আমরা খুঁজে পাই। আমাদের আজকের অনুষ্ঠানে বাংলা একাডেমির মাননীয় মহাপরিচালক জনাব মোহাম্মদ নুরুল হুদা, উনি আজকে আমার অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের আজকের এই আদিবাসী, বাংলাদেশের যে আদিবাসী সাহিত্য, এই আদিবাসী সাহিত্যের যে মাসব্যাপী যে ভার্চুয়াল অনুষ্ঠান, এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের বাংলাদেশের পাহাড় এবং সমতলের এবং একই সাথে আমাদের বৃহত্তর যে সংখ্যা গরিষ্ঠ যে জনগোষ্ঠী, বাংলা ভাষাভাষী যে আমাদের মানুষগুলো রয়েছেন, তাদের সাথে একটি সুসম্পর্ক যে গড়ার যে একটি প্রত্যয়, সেটি আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুঁজে পাই। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দ, যারা আজকে আমাদের এখানে এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা আজকের এই অনুষ্ঠানে যুক্ত থেকে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনছেন এবং একই সাথে আমাদেরকে কমেন্ট দিয়ে সহযোগিতা করছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই পর্যায়ে মিশ্রা সিসিমের পরিচালনায়, এমা মানখিন এবং সিলভিয়া রিচিলের পরিবেশনায় একটি আমরা আদিবাসী নৃত্য আমরা উপভোগ করব। সুধীবৃন্দ, চলুন তাহলে আমরা একটি নৃত্য উপভোগ করি। Hayan ching han sing na wanda lau truk na masi hong eda sal de wanna. Hayan ching han sing na wanda lau truk na masi hong eda sal de wanna. दामदों के रंग को थके, दामदों के रंग को थके, आदुर को सेक के अफसन होगी दासल रोना।
banda ko ganne lokmi ko jotte na ari na mawanna ayan sing han sing na wanga lau truk na si hong ida sal de wanna si hong ida sal de wanna সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শিত আমাদের একটি আদিবাসী নৃত্য আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আরেকজন আলোচক আছেন, মিঠুন রাকসাম। আমি মিঠুন রাকসাম আজকের অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় উপস্থাপক মহোদয়। আমি এখনো অফিসে আছি, কাজেই আমার বক্তব্য শেষ। আপনি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করতে চাই। শুভ সময়। অনেক অনেক ধন্যবাদ মাননীয় বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়কে। আজকে অনেক ব্যস্ততার মধ্যেও উনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন। আমরা একেবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দেশের যে বৈচিত্র্যতা আছে সেই বৈচিত্র্যতার বহিঃপ্রকাশ আমরা নিশ্চয়ই আমাদের কাজে, চিন্তায়, আমাদের কর্মের মধ্যে আমরা প্রতিফলন ঘটাতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনি যেহেতু আমাদের একটা বড় জায়গায় আপনি অবস্থান করছেন, আপনার সেই সুযোগটুকু, আপনার যে সংবেদনশীলতা, সেটি নিশ্চয়ই আমাদের জাতিসত্তার বিকাশের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো, এই বিশ্বাসটুকু আমরা রাখি। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সভাপতি সেরাম মহোদয় এবং আপনারা সবাই। আমার বন্ধু সেরাম বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মিথুন রাকসাম। সবাইকে আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা এবং আজকের অতিথি ডক্টর সুমন সাজ্জাদ, উনি এখনো যুক্ত হবেন, যদিও উনি এখনো যুক্ত হননি, আশা করছি খুব দ্রুত তিনি যুক্ত হবেন। আজকের আমাদের বাংলাদেশের আদিবাসী সাহিত্য নিয়ে যে মাসব্যাপী যে ভার্চুয়াল অনুষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি মথুরা বিকাশ ত্রিপুরা লেখক এবং নির্বাহী পরিচালক জাবারাং কল্যাণ সমিতি, বিশেষ অতিথি গারো সম্প্রদায়ের লেখক এবং গবেষক থিবিল নকরেক আজকের সভাপতিত্ব করছেন। আজকের এই অনুষ্ঠানের মণিপুরী সাহিত্যের বিশিষ্ট লেখক কবি একে সেরাম, এবং এর পেছনের যে আয়োজকদের মধ্যে যে প্রধান এবং সমন্বয়কারী আমাদের হামুম প্রমোদ দা, এবং আজকের সঞ্চালনায় যিনি আছেন আনন্দ জ্যোতি চাকমা। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের থকবিরেম গারো সাহিত্যের পত্রিকার পক্ষ থেকে, থকবিরেম প্রকাশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আসলে এখানে শুভেচ্ছা বক্তব্য বলার কিছু নাই, শুভেচ্ছাই জানাচ্ছি সবাইকে। আমরা এই আয়োজনের সাথে থাকতে পেরে আমরা সত্যি গর্ববোধ করছি, আনন্দ বোধ করছি তো বটেই। আমরা হামদাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা বোধ করছি, কৃতজ্ঞতা জানাই আমাদের আজকের প্রধান অতিথি আমাদের জাতিসত্তার কবি হুদা ভাইকে,
প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি শুধু একটু বলতে চাই, যে শেষ করে দেবো আমার 2-1 মিনিটের মধ্যে প্রস্তাবনাটা একটু বলতে চাই। আমার হুদা ভাই যেহেতু আছেন, আমরা বাংলা একাডেমির পক্ষ থেকে, আমাদের আদিবাসীর পক্ষ থেকে, আমি থকবিরিম সাহিত্য পত্রিকার পক্ষ থেকে একটু বলতে চাই যে সামনে যে বইমেলা কিংবা আদিবাসী যে বাংলা একাডেমির যে মহান 21শে বইমেলা হয়, সেই বইমেলায় আদিবাসীদের পক্ষ থেকে আমাদের জন্য আমরা চাই একটি পেভিলিয়ন, যে পেভিলিয়নে আদিবাসীদের, সমগ্র আদিবাসীদের, পাহাড়ি কিংবা সমতল যেখানেই হোক, আদিবাসীদের জন্য একটি পেভিলিয়ন থাকবে, যে পেভিলিয়নে আদিবাসীদের নিজস্ব ভাষার, শিল্প, সাহিত্য, সংস্কৃতির প্রকাশিত বই থাকবে, ম্যাগাজিন থাকবে, এবং নিজেদেরকে আদিবাসীদের যে পরিচয় বিরাট একটি বইমেলায় যেন আমরা নিজেদেরকে তুলে ধরতে পারি, এরকম একটা চাই, আমরা পেভিলিয়ন চাই হুদা ভাইয়ের কাছে, যেহেতু তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের পরম বন্ধু। ওনার কাছে আমি এটা দাবি জানাবো। এবং আমি চাই আমাদের আদিবাসী লেখকদের জন্য, উনি যদি চান, আমার কাছে মনে হয় সম্ভব যে আদিবাসী গবেষণা একটি কেন্দ্র করা, বিভাগ তৈরি করা বাংলা একাডেমিতে, যে বিভাগে আদিবাসী গবেষকরা কাজ করতে পারবেন, আদিবাসী বান্ধব, আদিবাসীদেরকে নিয়ে যারা কাজ করছেন তারা কাজ করতে পারবেন, এবং আদিবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের, একটু আগে উনি মৃুর কথা বলেছেন, মৃু ভাষার লেখকের কথা বলেছেন, যিনি আবিষ্কার করেছেন, এবং আমাদের প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কথা তিনি বলেছেন খুব সুন্দর করে, চমৎকার করে। আমরা আশা করছি যদি ওইখানে আদিবাসী বিভাগ করা হয় বাংলা একাডেমিতে, তাহলে আমরাও একদম নির্ভয়ে চলাফেরা করতে পারবো, যেতে পারবো সেই বিভাগে এবং কথা বলতে পারবো, এবং আমাদের আদিবাসীদের কাজ করার সুযোগ থাকবে, আদিবাসীরা সেই বিভাগে কাজ করার সুযোগ থাকবে। তার জন্য আদিবাসী বিভাগ আমরা চাই। এবং আমি চাই লেখকদের, আমাদের যে আদিবাসীদের যে অনেক সিনিয়র লেখক আছেন, তরুণ ইয়াং লেখক আছেন, বুদ্ধিজীবী আছেন, তাদের লেখা প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব, এবং দাবি জানাই আমাদের গারো লেখকদের, হাজং, চাকমা, ত্রিপুরা, মণিপুরী সবার যেন অংশগ্রহণটা থাকে, সবার লেখা যেন প্রকাশ হয়, সেটা আমরা দাবি জানাই। আরেকটি চাই যে আদিবাসী লেখকদের, আমরা জানি যে বাংলা একাডেমি প্রতি বছর নানা ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে থাকে। আমি চাই আদিবাসীদের সম্মানিত, আদিবাসী অনেক লেখক আছেন পুরস্কার পাবার মতো যোগ্যতা রাখেন, মনীন্দ্র মার্কের মতো, মতেন্দ্র মার্কিনের মতো, কিংবা আমাদের অনেক চাকমা আছেন, ত্রিপুরা আছেন, আমাদের মৃত্তিকা চাকমা আছেন, আরো অনেকজন আছেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না। তাদেরকে যেন সম্মানিত করা হয়, আদিবাসী হিসেবেই নয়, তাদের লেখাকে সম্মানিত করা হয়, তাদের যে শ্রমকে যেন সম্মানিত করা হয়, তাদেরকে পুরস্কৃত করা হয়, এবং বাঙালি লেখকদের পাশাপাশি আদিবাসীদেরকেও যেন পুরস্কৃত করা হয়। আমি সেই আবেদনটা জানাবো আজকের আমাদের মহাপরিচালকের কাছে। তো আমি আর কিছু বলবো না। আমি এই 1 মাস ধরে যে আমাদের যে সাহিত্য সম্মেলন, এই সাহিত্য সম্মেলনে আমরা আরো থাকবো, এবং আমরা আশা করছি যে আগামীতে যখন আমাদের করোনাটা চলে যাবে, তখন আমরা প্রত্যক্ষভাবে আমরা সবার সাথে মিলন করে, আমাদের সবার সাথে অংশগ্রহণে আমরা খুব সুন্দর করে করতে পারবো, সে আশা রাখছি। এবং আমাদের এই নামটা যেন ইন্টারন্যাশনাল হওয়া উচিত ছিল, আসলে মানে আন্তর্জাতিক আদিবাসী সম্মেলন। আমরা সে আশা করি সেটা আমরা কয়েক মাসের মধ্যে করে ফেলতে পারবো, যে আন্তর্জাতিক আদিবাসী সম্মেলন, সেখানে শুধু বাঙালি সাহিত্যের লেখক থাকবেন না, আদিবাসী সাহিত্যের থাকবে না, ইংরেজি সাহিত্যেরও থাকবেন, স্পেনের সাহিত্যের, ল্যাটিন আমেরিকার সাহিত্যের লেখকজন থাকবেন, সেটা আশা করছি। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ আমাদের গারো সাহিত্য পত্রিকার পক্ষ থেকে, তকবিরম প্রকাশনের পক্ষ থেকে, গারো লেখক সাহিত্যিকদের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ, শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ। মিঠুন রাকসাম দাদা, আপনি খুব চমৎকার ভাবে